জয়গুরু। কালকে ওই আত্মজনের কথা যতটা পড়েছিলাম তারপরে থেকে আজকে আবার পড়ছি। একবার তার ছেলের সাইকেল বাবা নিয়ে গেছেন বলে নালিশ করে একজন যখন বাবাকে মার খাওয়াচ্ছে, ঠিক তখনই সেই ছেলেই নাকি সাইকেল চড়ে এসে উপস্থিত। সে ঠাকুরকে বলল বাবা তার সাইকেল নেননি, সে নিজে টাউনে ঘুরতে গিয়েছিল। নালিশকারী নিশ্চুপ। আর একবার জনৈক ভক্ত ঠাকুরকে নালিশ করেন বাবা তার নতুন জুতো পরে চলে গেছে। দেখা গেল বাবার পায়ের মাপ তার মাপের চাইতে অনেক বড়। তবু ঠাকুর প্রচণ্ড মারলেন। তারপর আরেকজন মানুষ এলো, তার পায়ে সেই জুতো। সে ঠাকুরকে বলল ভুল করে সে ওই জুতো পরে বাজারে চলে গিয়েছিল। ঠাকুর এসব গল্প যখন করতেন তখন অনেক সময় মায়া মাসিমা উপস্থিত থাকতেন। তিনিও সাথে সাথে ঠাকুরকে বললেন, তুমি এত মারতে, বড় খোকা তখনও তোমাকে হাওয়া করতো, এতটুকু মন খারাপ করতো না। কি গভীর ভালোবাসা, এরকম আর কখনো দেখা যায়নি। ঠাকুর আমাকে বলতেন, তোর বাবার মতো আমাকে কেউ কখনো ভালোবাসেনি। অমন ভালোবাসলে মানুষ সব পায়। একবার 1953 সালে কাকা সন্ধ্যার পর শুনু এবং আমাকে ডেকে অনেক গল্প করছিলেন। সবই তাদের দুই ভাইয়ের পারস্পরিক টান সম্বন্ধে। অজস্র গল্প বলেছিলেন। যেমন একবার আমাদের বাড়ির 250-300 গজ পশ্চিমে বিনোদ ঘোষের বাড়ির সামনে রাস্তা যেখানে পদ্মার দিকে নেমেছে, সেখানে নদীর চরে একটা তরোয়াল তিনি হঠাৎ বালির তলা থেকে পান। তখন তার বয়স বছর 16। রীতিমতো কসরত করা সবল দেহের অধিকারী, সবাই পালোয়ান বলে খাতির করে। এই তরোয়াল হাতে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ বিনোদ ঘোষ এসে বললেন, তরোয়ালটা আমার, আমাকে দে। কাকা বলেন, এটা আপনার নয়, আমি কুড়িয়ে পেয়েছি, দেব না। স্থানটা বিনোদ ঘোষের বাড়ির একেবারে কাছে। চিৎকার শুনে তার বাড়ির অনেকে ছুটে এলো। তারপর তর্ক করতে করতে হঠাৎ বিনোদ ঘোষ আচমকা কাকার পেছন দিক থেকে তার মাথায় হাতের লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করল। কাকা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সাথে একজন ছিল, নাম বলেছিলেন, আমার মনে নেই। বাবা একটা ঘরে ঘুমিয়ে ছিলেন। সে ছুটে যেয়ে বাবাকে ধাক্কা মেরে জাগিয়ে বলল, বিনোদ ঘোষ মণিকে মেরে ফেলেছে। শুনেই বাবা ছুট লাগালেন। ছুটতে ছুটতে যাচ্ছেন, কোমরের কাপড় বাঁধাই আছে, বাকিটা মাটিতে লুটোচ্ছে। বাবার সেদিকে খেয়াল নেই। উলঙ্গ হয়ে ছুটতে ছুটতে সেখানে যেয়ে বললেন, কে মণিকে মেরেছে? বিনোদ ঘোষ বলল, আমি। কি করবি? একাই ওদের পেটানো আরম্ভ করলেন বাবা। এর মধ্যে আশ্রম থেকে অনেক গুরু ভাই ছুটে এসেছে। এবার বিনোদ ঘোষরা পালিয়ে গেলেন। তখন কাকার জ্ঞান ফিরেছে। ঘোরের মধ্যে দেখলেন তার দাদা প্রায় দিগম্বর হয়ে ওদের সাথে একা যুদ্ধ করছেন। কোমরে বাঁধা কাপড় লেজের মতো ঝুলছে। এরপর নিজেই কাকাকে তুলে বাড়ি নিয়ে এলেন। কাকা গল্পটা বলে আমাদের বলেছিলেন, আমার দাদা আমাকে এই রকম ভালোবাসে, এই রকম করে ভাইকে ভালোবাসতে হয়, তোরা ভুলিস না। কাহিনী ভুলিনি, তবে এমন ভালোবাসতে পেরেছি কিনা সেটাই বুঝি না। যখন বাবার ঘর থেকে বাইরে যাওয়া বন্ধ হলো, তখন প্রতিদিন তার বাল্যবন্ধু ঋষিকেশ চৌধুরী সম্পর্কে কর্তামার জ্ঞাতি ভাই, বাবার চাইতে 2 বছরের বড়, এবং মানিক কাকা, মানিক মৈত্র, এর বাড়িও আমাদের গ্রাম হিমায়তপুরেরই, আমাদের বাড়ির খুব কাছেই। বাবা এবং কাকা দুজনের সাথেই খুবই বন্ধুত্ব। বিশেষ করে কাকার সাথে সুগভীর বন্ধুত্ব ছিল। খুব ভালো অভিনেতা ছিলেন। সকালে এসে বাবার সঙ্গে গল্প করতেন। অতীত দিনের গল্প করার সময় তাদের কথার মধ্য দিয়ে বাবার সম্বন্ধে অনেক কাহিনী শুনেছিলাম। ঋষি কাকা আর মানিক কাকা একবার গল্প করতে করতে বললেন, তোমার বাবা কখনো এক্সারসাইজ বা কুস্তি করেনি, কিন্তু ওর গায়ে ভয়ানক জোর ছিল। একবার নাকি আমাদের গ্রামের ক্ষিতীশ মজুমদারের বাড়ির একটি ঘরে আগুন লাগে। খুব উঁচু বাঁশের বেড়ার ঘর, আর তার গা ঘেঁষে অনেক ঘর। দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশের ঘরগুলিতে ছড়ালে বহু বাড়ি পুড়ে যাবে। সবাই জল ছিটিয়ে মাটি ছিটিয়ে আগুন নেভাবার চেষ্টা করছিল। বাবা বললেন, খুঁটি উপড়ে ঘর শুইয়ে দিতে হবে। ঘরের খুঁটিগুলি মোটা শালের তৈরি, এক এক মানুষের মতো গভীর পোতা। সবাই বললে, এই খুঁটি ওপড়ানো যাবে না। বাবা তখন একটি একটি করে খুঁটি ধরে এক এক টানে উপড়ে ফেলতে লাগলেন। ঘরটি কাত হয়ে পড়ল, ফলে আগুন আর বেশি ছড়াতে পারল না। অন্য ঘরগুলি রক্ষা পেল। ঋষি কাকা বললেন, তারা 3-4 জন মিলে খুঁটি উপড়াতে চেষ্টা করে নাড়াতে পারেনি, অথচ তারও গায়ে নাকি যথেষ্ট শক্তি ছিল এবং শক্তিমান বলে খ্যাতিও ছিল। এই ঘরে আগুন লাগা প্রসঙ্গে আর এক কাহিনী মনে পড়ছে। সম্ভবত 1943 সাল। আশ্রমের একটা বাড়িতে সন্ধ্যাবেলা আগুন লেগেছে। বাড়িটার অবস্থান এমন জায়গায় সেখানে জল এনে নেভানো অসম্ভব। যারা আগুন নেভাতে জড়ো হয়েছেন তারা সবাই জলান জলান বলে চিৎকার করছে। ভিড় বেড়ে যাচ্ছে। আমরা ছোটরাও সামিল হয়েছি। শুধু জলের দেখা নেই, ঘরের চাল খড়ের। সেখানে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। হঠাৎ সেখানে বাবা এসে দাঁড়ালেন। অবস্থাটা বুঝে সবাইকে মাটি খুঁড়তে বললেন। আমরাও কিছু কিছু সুযোগ পেয়ে সাথে মাটি খুঁড়তে লাগলাম।
ক্রমে দেখা গেল অত মাটির চাপে আগুন ক্রমে ক্রমে নিভে এলো। আর একটা শিক্ষা হলো, আগুন মাটি দিয়েও নেভানো যায়। আর একবার ঋষি কাকা বললেন, তোমার কাকা কুস্তি করতো, মুগুর ভাজতো, খুব পালোয়ান ছিল, আমি ওর সাথে কুস্তি করতাম। আসাফও করতো, ওর গায়েও ভয়ানক শক্তি ছিল। তোমার বাবা ওসব কিছুই করতো না। একবার তোমার বাবা আমাদের কুস্তির আখড়ায় যেয়ে আমাদের সবাইকে একে একে চিৎ করে দিয়ে আসে। তোমার কাকাও পারেনি। তোমার বাবার হাতের শক্তি ওর সাথে পারা যায় না। একই সাথে বলেছিলেন, তোমার কাকাকে একটা দুটো বিরাট পালোয়ানের সাথে ঠাকুর লড়িয়েছিলেন। ও দুটো চালের বস্তার মতো দুজনকে উঁচু করে ধরে আছাড় মেরেছিল। ভয়ানক শক্তি। সরোজিনীমার ছেলে অরুণদার নিজ শারীরিক সামর্থ্য সম্বন্ধে উঁচু ধারণা ছিল। 1954 সালে একদিন সকালে বাবার কাছে বসে আছে। বাবা তখন ওই সময় বসতেন তার বসার জন্য ঠাকুরের বানিয়ে দেওয়া কাঠের কারখানার পাশে অশ্বত্থ গাছতলার চালা ঘরে। দূরে একটা বেশ মোটা শাবল পড়েছিল। বাবা অরুণদাকে জিজ্ঞাসা করলেন, এক হাত দিয়ে একদিক ধরে সেই শাবলটা তুলতে পারবে কি না? হাত কিন্তু টান টান রাখতে হবে, ভাঁজ করা চলবে না। অরুণদার ধারণা পারবে। সে কথা জানাতেই বাবা বললেন, তুলতে পারল না। এরপর দু হাতেও পারল না। তখন বলল, এত ভারী আর লম্বা শাবল ওভাবে হাত টান রেখে কেউ তুলতে পারে না। বাবা তখনই এক হাতে ওটা তুলে ধরলেন। এর কদিন পরেই বাবা ওখানে বসে কয়েকটা যোগাসন করে অরুণদাকে জিজ্ঞাসা করলেন, সেগুলি করতে পারে কি না। পারি বলে দেখাতে গিয়ে অরুণদা করতে না পেরে বলল, আপনি প্র্যাকটিস করেন তাই পেরেছেন। বাবা শুধু শুনে হাসলেন। কিছুক্ষণ বাদে বাবা ঠাকুর প্রণাম করে বাড়ি চলে গেলেন। অরুণদা ঠাকুরের কাছে বসলেন। ঠাকুর খড়ের ঘরে বসা। এরপর স্নানের সময় ঠাকুর ওঠার সময় হঠাৎ বললেন, আগে শরীর এত ফিট ছিল যে সব কিছুই করতে পারতেন, এখন আর পারেন না। এই বলে বাবার করা যোগাসনগুলো পরপর করে বললেন, দেখ এখন পারি না। কিন্তু সমস্ত আসনই সুন্দরভাবে করলেন। অরুণদা আমাকে এই কাহিনী বলে দুদিন পরে জিজ্ঞাসা করলেন, ঠাকুর বড়দাকে করতে দেখেননি, তবু ওই একই আসনগুলি কী করে দেখালেন? আর এই বুড়ো বয়সে এত সুন্দর করলেনই বা কেমন করে? বড়দাও তো করেন না, তিনি বা কী করে করলেন এবং কেন করলেন? আমি বললাম, প্রভুর নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হয়ে চলার সাধনায় সিদ্ধি লাভ করলে সবই করা যায়। আর ঠাকুর তো অন্তর্যামী, তিনি নিজে করে আপনাকে বুঝিয়ে দিলেন। সামান্য যোগাসন করার জন্য প্র্যাকটিস করার দরকার হয় না। আত্মনিয়ন্ত্রণ থাকলে সেটা সহজেই করা যায়। আজ এতটুকুই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।